আজকের গল্প অভিমানী চৌকাঠের কাহিনী। গল্পটি লিখেছেন তপতী বিশ্বাস। কমলি, ও কমলি, একবার সদর দরজাটা দেখ তো। কে যেন তখন থেকে কড়া নাচছে বলে মনে হচ্ছে। দোতলার ঘর থেকে জ্যাঠাইমার গলার আওয়াজ শুনে ছুটে গিয়ে সদর দরজাটা খুলতেই একরাশ বিস্ময়। ও মা, ছোটো কর্তা, তুমি এখন এভাবে, এই ঝড় জল মাথায় নিয়ে? সব ঠিক আছে তো? ধুর বাবা, এই কাক ভেজা অবস্থায় তোর পুলিশি জেরা বন্ধ করে পথটা ছাড়বে না? যেমন এসেছিলাম তেমনি উল্টো পায়ে ফিরে যাব। ও মা, সে কি গো, ফিরে যাবে কেন? জ্যাঠাইমা জানতে পারলে আমায় আর এ ঘরে ঢুকতে দেবে ভেবেছ? তুমিও না ছোটো কর্তা, কী যে বলো। কি আর বলবো বল, এভাবেই আমাকে দরজায় দাঁড় করিয়ে রাখবি? ভেতরে যেতে দিবি না? দাঁড়া, দেখাচ্ছি মজা। মা, ও মা, তুমি কোথায় গো? দেখো কমলি আমায়। মুখের কথা শেষ হবার আগেই ঝোড়ো হাওয়ার মতো সজোরে ধাক্কা মেরে এক ছুটে বেরিয়ে গেল কমলি। মহিব কিছু বোঝার আগেই উদাও হয়ে গেল মেয়েটা। অষ্টাদশী কমলির এহেন আচরণে মহিব ঠিক কী করবে বুঝে উঠতে পারল না। এদিকে অঝোর বর্ষায় ব্যাগপত্র সব ভিজে একসা। নিরুপায় হয়ে হারানদাকে ডাক দেয় সে। হারান এসে জিনিসপত্রগুলো নিয়ে ঠাকুর দালানের এক পাশে রেখে দেয়। ততক্ষণে দোতলা থেকে ভারী শরীরকে টানতে টানতে কোনো রকমে নেমে এসেছেন শৈলজা। ছেলেকে দেখে তার খুশির ঠিকানা নেই। আগাম জানান না দিয়ে এই ঝড় জল মাথায় নিয়ে ছেলের এভাবে আসার কারণটা ঠিক বুঝে উঠতে না পারলেও ছেলের আগমনে মায়ের খুশি আজ বাঁধনহারা। হঠাৎ শৈলজার খেয়াল হলো কমলি আশেপাশে কোথাও নেই। হ্যাঁ রে মহিব, কমলিকে দেখেছিস? মেয়েটা তো সদর দরজা খুলতে এসেছিল, তাহলে গেল কোথায়? তোমার কমলি কোথায় গেল তা বলতে পারবো না মা, তবে দরজা খুলে আমায় দেখে ভূত দেখার মতো চমকে উঠে দে ছুট। দেখো, বাড়ি গেছে বোধহয়। যা মেয়ে একখান, তোমার আশকারায় মাথায় চড়ে বসে আছে। হারান, তুমি ছোটবাবুর জন্য স্নান ঘরে জল গামছা দাও। মহিব, তুই স্নানটা সেরে বিশ্রাম নে ততক্ষণে। মা, বাবা কোথায়? শৈলজা কথাটা না শোনার ভান করে অন্দরমহলে চলে গেলেন, আর মহিব কিছু একটা ভেবে নিজের ঘরের দিকে পা বাড়ালো। শ্রাবণের এই ঝড় জলের দিনে দুপুরে দুটো খেয়েই লম্বা ঘুম দিয়েছিল মহিব। শাঁকের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। রাতের আঁধার কখন যে গারদ ভেদ করে ঘরে ঢুকে পড়েছে বুঝতেও পারেনি। বাইরের বৃষ্টির টুপটাপ শব্দের সাথে পাল্লা দিয়ে ব্যাঙ ঝিঁঝির ডাক আর ভেসে আসা বকুল ফুলের গন্ধে শরীরটা অলসতার আবেশে ডুবে যাচ্ছে তার। পাশ বালিশটাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করতেই সকালে কমলির বিস্ময় মাখা মুখটা মনের পর্দায় ভেসে উঠল। আচ্ছা, কমলি ওরকম করে পালালো কেন? ও কি রাগ করলো আমার কথায়? কিন্তু এমনটা তো প্রথমবার নয়। এর আগেও তো বহুবার এভাবে বলেছি ওকে। তাহলে আর যদি রাগ করেই থাকে, তাহলে ওভাবে বৃষ্টি মাথা নিয়ে বাড়ি যেতেই বা ওকে কে বলেছিল? সবটাই যেন বড় বেশি অদ্ভুত বলে মনে হয় মহিবের। সন্ধ্যায় ঠাকুর দালানে আরতি শুরু হতেই সারা ঘর ধুনোর গন্ধে ভরে উঠল। শঙ্খ ঘণ্টা আর কাঁসরের শব্দে বাড়িটা যেন গমগম করছে। মহিবের যখন 10 বছর বয়স, সেই সময় একটা পারিবারিক গোলমালের কারণে তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। সেই থেকে সে বরাবরের জন্য বাইরেই থাকে। আগে ছুটি ছাটা পেলে বাড়ি আসার সুযোগ হতো, আর এখন প্রয়োজনে বাড়ি আসে। যেমন আজ আসতে বাধ্য হয়েছে। তার যে কারণেই হোক এই পরিবেশটা বড় মিস করে সে, কিন্তু করার কিছুই নেই। আচমকা শৈলজা সান্ধ্য প্রদীপ নিয়ে ঘরে ঢুকে আলোটা জ্বালতেই মহিবের চিন্তায় ছেদ পড়ে। আলমোড়া দিয়ে উঠে বসতে দেখে শৈলজা বলে ওঠে, ও মা, তুই জেগে আছিস? তাহলে সন্ধ্যা রতের সময় নিচে গেলি না কেন? একটু সামনে আয় দেখি, প্রদীপের শিখাটা ছুঁয়ে দি। আর শোন, বিন্দিকে চাটা আমার ঘরেই দিতে বলছি, তুই মুখটুক ধুয়ে ওখানেই আয়। প্রদীপের শিখা ছেলের মাথায় গায়ে বুলিয়ে দিয়ে চলে গেলেন শৈলজা। মহিতোষ সরকার এ বাড়ির বড় কর্তা, একসময় জমিদার ছিলেন। সরকার বাহুদের হুকুমনামায় সেই জমিদারি আজ লাটে উঠলেও আজকের দিনেও তিনি একজন অর্থসম্পন্ন মানুষ। 200 বিঘা ধান জমির মালিক মহিতোষ সরকার নিজে দাঁড়িয়ে থেকে চাষবাস করান, তার বিক্রি বাট্টার ব্যবস্থা করেন। একসময় মানুষটা একটু বেশি পরোপকারী হতে গিয়ে এমন গোলক ধাঁধায় জড়িয়ে পড়লেন যে আজ পর্যন্ত সেখান থেকে বেরিয়ে আসতে পারলেন না। আর সেই কারণেই এ বাড়ির দরজা মারানো চিরতরে বন্ধ হয়ে গেল তার।
তবুও মানুষটা তার কর্তব্যে অবিচল আজও। মহিপের কাছে বাবা আজ একটা শব্দ হয়েই রয়ে গেছে। শেষ কবে সে তার বাবার মুখ দেখেছে সেটা আজ মনে করতে গেলে ছবিটা অস্পষ্ট হয়ে ধরা দেয় তার কাছে। কিন্তু আজ এত বছর পর কী এমন ঘটল যে মানুষটা তাকে চিঠি মারফত ডেকে পাঠালেন? এত জরুরি তলবই বা কিসের? আর কেনই বা মহিপ সেই চিঠি পেয়ে এই ঝড় জল মাথায় নিয়ে ছুটে এলো? জানতে হলে পিছিয়ে যেতে হবে অনেকটাই। অতীতের গর্ভগৃহে উঁকি মারলে দেখা যাবে সময়টা সরকার বংশের দুপুরুষ আগের কথা। সংযুক্ত বাংলার গ্রামে গ্রামে তখন বিপ্লবের আগুন জ্বলছে। ঠিক সেই সময় পিয়ারাই গ্রামে দেবতাকে তুষ্ট করার জন্য দেবদাসী প্রথা আয়োজনের চল ছিল ব্যাপক। হতদরিদ্র পিতা তার কন্যাকে পাত্রস্থ করতে অসমর্থ হলেই তাদেরকে দেবদাসী রূপে দেবতার চরণে অর্পণ করে মোক্ষ লাভ করতেন। এই চিরসধবা দেবদাসীদের কাছে বাবুরাই ছিলেন তাদের রক্ষক, পালক, আবার ভক্ষক বললে ভুল বলা হবে না। জমিদারদের একাধিক দেবদাসী রক্ষক ও পালক হওয়ার ঘটনা ছিল সামান্য ব্যাপার। যদিও সরকার পরিবারের উত্তরাধিকারীদের কারোরই বাবু হওয়ার ইচ্ছে বা বাসনা ছিল না কোনোদিনই পরিবারের কুলদেবতার জন্য। বিবর্তনে চাকা ঘুরতে ঘুরতে একসময় সবই থমকে যায়। স্বাধীন দেশে দেবদাসী প্রথা আইনত নিষিদ্ধ হওয়ার সাথে সাথে বাবু প্রথারও সমাপ্তি হলো। এই দেবদাসীরা মূল স্রোতে ফিরতে চাইলেও এই সমাজ তা মেনে নেয়নি। আচ্ছা মা, আমরা কি কমলির জন্য একটা ছেলে দেখে দিতে পারি না? তুই বোধহয় একটা কথা জানিস না, কমলির মা গীতা একজন দেবদাসী ছিল, তাই ওর কোনো পিতৃপরিচয় নেই। আর আজকের দিনেও গ্রামগঞ্জের অশিক্ষিত মানুষেরা হয় দেবতার প্রকোপের ভয়, না হলে পিতৃপরিচয়হীন কোনো মেয়েকে স্ত্রীর মর্যাদা দিতে চায় না। কিন্তু এতে ওর দোষ কোথায় মা? ও একটা নিরীহ মেয়ে, শুধু দেবদাসীর মেয়ে হবার দোষে তাকে এই সাজা ভোগ করতে হবে? বহু পূর্বেই দেবদাসী প্রথার উচ্ছেদ হয়েছে মা। বাবু, এসব আমাকে বলে কী লাভ? আমি সবটাই জানি, বুঝি, কিন্তু এদেরকে বোঝাবে কে? আর আজ যদি ওর বিয়ে ওই লোকটার সাথে না হয়, তাহলে ওর জীবন কোন খাতে বইবে তার কোনো অনুমান তোর নেই। সবটাই ওর নিয়তি। মায়ের কথার বিরুদ্ধে সঠিক ব্যাখ্যা খাড়া করতে না পারলেও চুপচাপ বিষয়টা মেনে নেওয়া যেমন মহিপের কাছে অসম্ভব লাগছিল, তেমনি এর কোনো বিকল্প রাস্তাও খুঁজে পায় না সে। আচ্ছা খোকন, তোর এভাবে আসার কারণটা এখনো বললি না তুই। শুধুই কি আমায় দেখতে এসেছিস, নাকি অন্য কোনো কারণ আছে? আমি তোর কাছ থেকে সত্যিটা জানতে চাই। শৈলজার কথা শুনে মহিপ ঘর থেকে বেরিয়ে কিছুক্ষণ পরে একটা চিঠি এনে মাকে দিল। চিঠি? কার চিঠি এটা? কে পাঠিয়েছে তোকে? খুলে দেখো, সবটাই বুঝতে পারবে। শৈলজার চিঠিটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর চিঠিটা খুলেই চমকে উঠলেন। হাতের লেখা বড় চেনা, বড় পরিচিত এই শব্দগুলো। পরিষ্কার মুক্তোর মতো গোটা অক্ষরে লেখা চিঠিটা চোখের সামনে মেলে ধরে পড়তে শুরু করেন। স্নেহের মহিপ, ঈশ্বরের কাছে তোমার সুস্থ, সুন্দর, সুদীর্ঘ জীবনের কামনা করি। জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি সফল হও। আমি জানি আজ এতগুলো বছর পরে আমার এই চিঠি পেয়ে তুমি নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছ যে মানুষটা এতগুলো বছর তোমাদের কোনো খোঁজ রাখলো না, সে আজ এভাবে চিঠিই বা কেন লিখলো তোমাকে, আর কোন প্রয়োজনে? হ্যাঁ, প্রয়োজনেই তোমাকে এই চিঠি লেখা। না না, আমি তোমার কাছে নিজের জন্য কিছু চাই না, তবে তোমাকে একবার সচক্ষে দেখবার বাসনা আর কিছু কথা বলার ছিল। যদি তুমি উপযুক্ত মনে করো তাহলে সত্বর যোগাযোগ করো। আমার হাতে সময় খুব কম। সাথে আমার ঠিকানা পাঠালাম। মনের ওপর কোনো চাপ নিও না। দেখা করা বা না করা সম্পূর্ণটাই তোমার উপর, এতে আমার কোনো জোর নেই। আশীষ স্বরূপ মহিতোষ সরকার। চিঠিটা হাতে ধরে শৈলজা বেশ কিছুক্ষণ বসে রইলেন। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। শাড়ির আঁচল দিয়ে চোখটা মুছে বলে ওঠেন, কাল সকালে আমি তোর যাবার ব্যবস্থা করে দিচ্ছি। জীবনে কোনো দিন আমাদের কাছ থেকে কিছুই চাননি, শুধু নিজের কর্তব্যটুকু করে গেছেন। তাই আজ অন্তত তার এই ইচ্ছেটার মান রাখা উচিত বলে আমি মনে করি। বাকিটা তোর উপর ছেড়ে দিলাম। কথাগুলো বলে চিঠিটা ফেরত দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন শৈলজা। সকাল 11টা নাগাদ দুক্রোশ পথ হেঁটে পিতার বর্তমান ঠিকানা গোপালগঞ্জে এসে পৌঁছল মহিপ।
ছোট্ট দালান ঘরের একটি কামরায় বসিয়ে রেখে বাড়ির চাকর বলরাম বাবুকে খবর দিতেই তৎক্ষণাৎ তার ডাক পড়ল। মহিপও বলরামকে অনুসরণ করে একটি কামরায় গিয়ে দেখল মহিতোষবাবু পালঙ্কে শুয়ে আছেন। বিশালাকার শরীরে ক্রমাগত হাঁপানি টান উঠছে, তবু হাতের ইশারায় সামনের চেয়ারে বসতে বললে তার মুখের দিকে তাকিয়ে যেন কাউকে খুঁজতে লাগলেন। মহিপের কাছে এই মানুষটা আজ বড় অপরিচিত বলে মনে হলো। স্মৃতির অতলে পড়ে থাকা ছবিটার সাথে মেলাতে গিয়ে বারে বারে হোঁচট খেল সে। না, কোনো মিলই অবশিষ্ট নেই। তবুও পিতৃপরিচয় অস্বীকার করে কিভাবে? যাক, শেষ পর্যন্ত তুমি এলে, খুব ভালো লাগলো। অন্তত শেষ সময় তোমাকে দেখতে পেলাম। তোমার বেশি সময় নষ্ট করব না। শুধু পিতা হবার অধিকারে তোমার কাছে আমার একটা অনুরোধ, যদি রাখতে পারো তাহলে হয়তো মরেও শান্তি পাব। আর বলুন, কি বলতে চান আপনি? আমি কথা দিতে পারছি না, তবে যদি সম্ভব হয় তাহলে হয়তো। একটা মেয়ে আছে আমার, সে আমার কাছে সন্তান তুল্য। তুমি কি তার সারা জীবনের দায়িত্বভার নিতে সক্ষম? যদি সম্ভব হয় তবে তাকে একটু আশ্রয় দিও। মেয়েটা আর তার পরিবার বড় অসহায়। কোনো জোর নেই, তুমি তোমার মার সাথে আলোচনা করে জানিও। তবে হাতে সময় বড় কম, একটু তাড়াতাড়ি জানালে উপকৃত হব। মেয়েটির বংশ পরিচয়? তোমার পক্ষে এ বিবাহ করা সম্ভব নয়, আমি নিশ্চিত। অনেকটা দূর যেতে হবে, তাই তুমি আসতে পারো, কারণ বংশ পরিচয় পেলেও তুমি তার জন্য অনুপযুক্ত বলেই আমার মনে হয়। কথাগুলো সপাটে মনোমস্তিষ্কে এসে লাগলো। নিজের অহমের উপর এমন করাঘাত মহিপের কাছে ছিল অপ্রত্যাশিত। আমি রাজি, আপনি দিনক্ষণ নির্ধারণ করে জানান। আয়োজন নিষ্প্রয়োজন বলেই আমি মনে করি। বাকি আপনি বিচক্ষণ মানুষ, যা ঠিক বলে মনে হয় তাই করুন। তোমার মা, তার মতামত? তার মতটা কি কখনো প্রাধান্য পেয়েছে? তাহলে আজ কেন এই প্রশ্ন? সেদিন তিনি আপনার নির্ণয়ের সাথে দাঁড়িয়েছিলেন, আজ না হয় আমার পাশে দাঁড়াবেন, না হলে আমায় ত্যায্যপুত্র করবেন। এবার আসি, আপনার সংবাদের অপেক্ষায় রইলাম। মেয়েটির নাম কমলি, চেনো বোধ হয়? মহিপ থমকে গেল। মহিতোষবাবুর মুখের দিকে তাকিয়ে থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যেতে যেতে মহিতোষবাবুর কথাগুলো কানে এসে লাগল। মুহূর্তের জন্য থমকে গেল মহিপ। মহিতোষবাবু বলে চলেছেন, মহিপ, তুমি আজও তোমার মাকে চিনতে পারলে না। ওর মতো মানুষ আমার পাশে ছিল বলেই আমি সেদিন দেবদাসী গীতা, তার বোন ও তার মেয়ে কমলিকে আশ্রয় দিতে পেরেছিলাম। তোমার মায়ের সত্ত্বেই আমি ওই বাড়ি আর গ্রাম ছেড়ে এখানে এসেছি। তোমার মা ব্যতীত কোনো নারীর প্রতি কোনোদিন কোনো আকর্ষণ ছিল না আমার, কারণ তার মতো দৃঢ় ঋজু ব্যক্তিত্ব সম্পন্ন দ্বিতীয় কোনো মানুষের সাথে আমার পরিচয় হয়নি। পারলে তাকে বোঝো, তাকে জানো। এত তাড়াতাড়ি মহি ফিরে এসেছে দেখে শৈলজার উৎকণ্ঠা তখন তুঙ্গে। কী রে, দেখা হলো? তারপর কি জানতে চাও মা? মানুষটা ভালো নেই, হাতে হয়তো সময়ও বেশি নেই। আমাকে শুধু অনুরোধ করেছেন আমি যেন কমলিকে স্ত্রীর মর্যাদা দিই। হয়তো আদেশ করার অধিকার হারিয়েছেন বলে মনে করেন। শুধু এইটুকুই বললেন? কি জানতে চাও মা? উনি তোমার কথা কিছু জানতে চেয়েছেন কি না, এটাই তো? আচ্ছা, যাকে দিব্যি দিয়ে ঘর ছাড়া গ্রাম ছাড়া করলে আজ তার সম্পর্কে এত আগ্রহ কিসের? কিসের এত উৎকণ্ঠা বলতে পারো? সারা ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। মা, আমি তোমায় না জিজ্ঞেস করেই কথা দিয়ে এসেছি, কোনো আয়োজন ছাড়াই সব কাজ হবে। তিথি উনি ঠিক করে জানিয়ে দেবেন। এবার বলো, তোমার মতের বিরুদ্ধে যাওয়ার কি শাস্তি তুমি আমায় দেবে? আমিও বাবার মতো মাথা পেতে নেব, কারণ বাবার অপেক্ষা আমার দোষ কয়েক গুণ বেশি। একজন শুধু এক দেবদাসের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে সর্বহারা হয়েছেন, আর আমি তো এক দেবদাসের সন্তানকে স্ত্রীর মর্যাদা দিতে চলেছি। দিনটা ঠিক হলে জানিয়ে দিস। বাড়ির বউকে ঘরে তুলতে হবে তো। আর হ্যাঁ, পারলে একবার ওনার সাথে দেখা করার ব্যবস্থা করে দিস। 28শে শ্রাবণ গুটি কয়েক লোকের উপস্থিতিতে মহিপ আর কমলিকার বিয়ে সম্পন্ন হলো। শৈলজা আজ নিজে ছেলেকে সাথে নিয়ে এসেছেন। মহিতোষের স্বাস্থ্যের ঘোর অবনতি হয়েছে। ছেলে বউকে আশীর্বাদ করে শৈলজাকে ডেকে পাঠান তিনি।
শৈলজাকে দেখে হেসে ওঠেন মহিতোষবাবু। গিন্নি, তুমিও যে মোটা হয়ে গেলে, তবে মুখটা অবিকল সেই আগের মতোই আছে। পান খাও এখনো? আমি ছেড়ে দিয়েছি সেদিন থেকে। এরা কেউ তোমার মতো পান সাজাতে পারে না জানো। এ পানের নেশা হয় না আগের মতো। গলা বুজে আসে মহিতোষবাবুর। একটা ঘড়ঘড়ে আওয়াজ, কেউ যেন গলাটা টিপে ধরেছে তার। দিব্যির কথাটা বলেই দিলে শেষ পর্যন্ত। আমি কথা রেখেছি গিন্নি, যাবার আগে একবার দেখা দিয়ে গেলাম। একটা ইচ্ছে ছিল জানো, অনেক দিন তো দূরে থাকলাম, এবার না হয় আমার সাথে তুমিও বেনারস চলো। আমার অস্থিগুলো বেনারসের গঙ্গায় দিও। শুধুই নিস্তব্ধতা। অপলক নয়নে শৈলজার মুখের দিকে তাকিয়ে আছেন মহিতোষ সরকার। আস্তে করে হাত দিয়ে চোখের পাতা দুটো বন্ধ করে দিলেন শৈলজা। গিন্নিমা, বাবু এইটা আপনারে দিতে কইছিলেন। বেনারসের একটা বাড়ির দলিল আর একটা চিঠি। তোমাকে আমার শেষ উপহার, একটা ঘর। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।